তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় টেবিল পেতে বসেছিলেন কে কোথা থেকে কত টাকা পাবেন, কোথাও টেটের চাকরি, প্রাইমারি, আবার প্রাইমারি, এসএসসি ইত্যাদি ইত্যাদি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন আমাদের কাছে কোনো রেকর্ড নেই, আপনাদের কাছে তথ্য থাকলে দিন। রাজ্য সরকারের গোটা শরীরে আর এই ধরনের লজ্জা ঘেন্না রাখার জায়গা আছে বলে তো মনে হচ্ছে না। যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আরো কয়েকজন জেলে ছিলেন, কাকে না জানি মিসকল ফিসকল দিয়ে জামিনে ছাড়া পেয়েছেন। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, 26,000 চাকরি বাতিল, কি বলবেন? এই 26,000 চাকরির মধ্যে বেশ কিছু অযোগ্য চাকরি প্রার্থী আছেন যারা তৃণমূলের বিভিন্ন নেতাদেরকে ধরে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় টেবিল পেতে বসেছিলেন কে কোথা থেকে কত টাকা পাবেন, কোথাও টেটের চাকরি, প্রাইমারি, আবার প্রাইমারি, এসএসসি ইত্যাদি ইত্যাদি। ফলে আজকে যখন এই চাকরি বাতিল হয়েছে তখন যারা এই টাকা নিয়েছিলেন সেই তৃণমূল নেতাদেরকে ধরতে হবে। কারণ এই যে রায় হয়েছে, কোর্ট স্পষ্ট বলেছেন যে এটা দুর্নীতিগ্রস্ত প্যানেল, কারণ এই প্যানেল করতে গিয়ে দুর্নীতি হয়েছে বলে আজকে এই রায় কোর্ট দিয়েছে। এবার এই দুর্নীতিটা কারা করলো সেটা খুঁজে বার করতে হবে। সেই খুঁজে বার করার প্রক্রিয়া এসএসসি করবে না রাজ্য সরকার করবে না কেন্দ্রীয় সরকার করবে সেটা এখনো আমরা জানতে পারিনি। প্রেস কনফারেন্স অনেকগুলো হলো, অনেক নেতা অনেক কথা বললেন সোশ্যাল মিডিয়াতে ইত্যাদি, কিন্তু আসলে দুর্নীতি যারা করলো তাদেরকে কে ধরবে এটা আমরা এখনো জানতে পারলাম। আর এই যে চালে কাকড় মিশিয়ে দেওয়া হলো, যারা যোগ্য তারা পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন, ভালো নম্বর পেয়েছেন, যারা অযোগ্য তারা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পেলেন, তাহলে কমিশনের কাছে কেন সেই তথ্য নেই যে কারা যোগ্য কারা অযোগ্য? কমিশনের কাছে কেন সেই তথ্য নেই, কেন খাতাগুলো নেই, কেন এমআরসির ইত্যাদি নেই, প্রমাণগুলো কেন লোপাট করে ফেলা হয়েছে? সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন আমাদের কাছে কোনো রেকর্ড নেই, আপনাদের কাছে তথ্য থাকলে দিন। কিন্তু মুখ্যমন্ত্রী এবং যে কমিশন আছে যারা কাজ করে শিক্ষা দপ্তর তার সাথে মিলে, কমিশনের কাছে কেন তথ্য থাকবে না কে কোথায় চাকরি পেয়েছে না পেয়েছে? তাহলে কমিশন যখন এই তথ্য প্রমাণ লোপাট করছে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে কমিশনের মাথায় যিনি বসেছেন, তার মাথায় শিক্ষা দপ্তরের যিনি বসেছেন, তারা সকলে মিলে আসলে এই প্রমাণ লোপাট করে দুর্নীতিগ্রস্তদের চাকরি বহাল রাখার চেষ্টা সুপ্রিম কোর্টে করেছিলেন, যেটা মুখ থুবড়ে পড়েছে। অবিলম্বে দ্রুত যোগ্যদের নিয়োগের ব্যবস্থা করতে হবে, যেটা কোর্টও বলেছেন 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। এবং যারা এইটায় দুর্নীতি করলেন, যে দুর্নীতির দায়ে যোগ্য ছেলে মেয়েদের চাকরি আজকে বাতিল হয়ে গেল, পরিবার পরিজন সহ যে অসহ্য অব্যক্ত যন্ত্রণার মধ্যে তারা দিন কাটাচ্ছেন, তাদের যন্ত্রণা লাঘব করার জন্য সরকারকে অবিলম্বে দ্রুত স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারের কি আবার একবার মুখ খুললো? মানে অনেক ক্ষেত্রেই এরকম দেখা যাচ্ছে যে কোর্টের রায় রাজ্য সরকারের গোটা শরীরে আর এই ধরনের লজ্জা ঘেন্না রাখার জায়গা আছে বলে তো মনে হচ্ছে না। সেটা আরজিকরের ঘটনা হোক, মেদিনীপুরের জাল সালাইন হোক, জলপাইগুড়ির প্রসূতি মৃত্যু হোক, বা 2013 সাল থেকে চলে আসা এসএসসি, টেট ইত্যাদি ইত্যাদি নিয়োগ দুর্নীতি হোক, নারদার দুর্নীতি হোক, যে কোনো দুর্নীতি যদি আপনি বলেন, যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আরো কয়েকজন জেলে ছিলেন, কাকে না জানি মিসকল ফিসকল দিয়ে জামিনে ছাড়া পেয়েছেন, সেই একটা পরিবেশ পরিস্থিতি যখন আমাদের রাজ্যে, যা আগে অতীতে কোনোদিনও হয়নি, মন্ত্রীদেরকে জেলে পাঠানোর মতো করে পরিবেশ আজকে সেইটা হয়েছে। ফলে রাজ্য সরকারের গোটা শরীরে আর লজ্জা রাখার তো কোনো জায়গা নেই, এবং এই লজ্জা কাটানোরও এদের কোনো ইচ্ছে নেই। কাটালে অন্তত একটা নিয়োগ প্রক্রিয়া এরা ভালোভাবে করে দেখাতে পারতেন যে আমরা অন্তত একটা করতে পেরেছি, সেটাও তারা করতে পারেননি। রঞ্জন ভট্টাচার্য আগেই এটা বলেছিলেন যে প্যানেল বাতিল করা উচিত, আপনারাও আন্দোলন করেছিলেন, তো এটা কি একটা আন্দোলনের জয় হিসেবে দেখছেন? না, এটা জয় হারের ব্যাপার নেই তো। আমরা চেয়েছিলাম যোগ্যদের চাকরি থেকে যাক। বামপন্থীরা বরাবর বলে এসছেন, ওদের অবস্থান মঞ্চে গিয়ে আমরা বলেছিলাম যে আমরা যোগ্যদের পাশে আছি, যোগ্যদের চাকরি থাকা উচিত। এখন আইনের বিশেষজ্ঞ যারা, তারা বলেছিলেন যে যা সংবিধান, যা আইন ইত্যাদি আছে তাতে করে নানান সমস্যা ইত্যাদি দেখা যাচ্ছে। এবং তৃণমূল রাজ্য সরকার যেভাবে প্রচুর টাকা খরচ করে অনেক আইনজীবী নিয়োগ করে অযোগ্যদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি গেলেন, কোটি কোটি টাকা জনগণের খরচ হলো, কিন্তু অযোগ্যদের চাকরি বাঁচানোর প্রক্রিয়া কেন রাজ্য সরকার করলো সে প্রশ্নের জবাব কিন্তু আমরা এখন অবধি পেলাম না। অযোগ্যদের চাকরি বাঁচলো না। এবার এই অযোগ্যরা যদি পাড়ায় পাড়ায় গিয়ে ওই যারা টাকা নিয়েছিলেন সেই নেতাদের বাড়িতে কড়া নেড়ে ওই টাকা ফেরত চান, তখন তৃণমূলের নেতারা কি করবেন সেটা তারা আজকে থেকে ভাবতে আরম্ভ করুন। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, আপনার প্রতিক্রিয়া? এখন কেউ কাউকে নোবেল দিতে রেকমেন্ড করতে পারেন, নোবেল পাওয়াটা তো একটা ভালো কাজ বলেই আমরা জানি, কিন্তু চুরিতে নোবেল সেইটার জন্য বোধহয় রাজ্য সরকার কাউকে রেকমেন্ড করবেন না। কারণ ওটা তৃণমূল কংগ্রেস ছাড়া গোটা পৃথিবীতে চুরিতে নোবেল পাওয়ার জন্য কেউ আর নিজেকে কেউ রেকমেন্ড করবে না। 5,000-এরও বেশি চাকরির প্রাপককে টাকা ফেরত দিতে হবে, এটা
এই যে চাকরি প্রাপকের টাকা ফেরত দিতে হবে কি হবে না, এটা নিয়ে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতেও বা ইত্যাদিতে একটা কনফিউশন দেখছি, কারা টাকা ফেরত দেবেন কারা টাকা ফেরত দেবেন না। যদি সত্যিই কাউকে টাকা ফেরত দিতে হয়, তাহলে এই যে সংখ্যা নির্বাচিত হলো যে এদেরকে টাকা ফেরত দিতে হবে, তাহলে এদেরকে কিভাবে নির্বাচন করা হলো? তাহলে কি এরা কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন? যদি দুর্নীতির সাথে যুক্ত থেকে থাকেন, তাহলে এদেরকে আলাদা করে চাকরি বাতিল করা কেন হলো না, সেটা আমরা জানতে চাই। আর যারা চাকরি করে এসছেন এতদিন, চাকরি একেবারে জীবনের প্রথম দিকের শুরুতে যে চাকরিটা তারা করছেন, চাকরি করে আরেকটু পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে থাকা, সংসার, তার একটু আরেকটু জীবনযাত্রার মানোন্নয়ন, সেইটাতে যে পরিমাণ ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল, তারপর যে এই চোর চিটিংবাজদের জন্য এদের চাকরি চলে গেল এবং মাইনেটা কার্যত কি অবস্থায় হবে এখনো আমরা জানি না। শুনছি মাইনে ফেরত দিতে হবে না, না হলে ভালো। কিন্তু যদি এদের ভবিষ্যৎটা কি হবে? এই যারা চাকরি করতে করতে যাদের চাকরি চলে গেল, কালকে সকালবেলা বাজারে যাবেন, দোকানে যাবেন, দূর থেকে লোক ওদেরকে আঙুল দেখিয়ে বলবে যে এই দেখো এদের তো এইরকম অবস্থা, ওই হচ্ছে ওই 26,000-এর মধ্যে। সামাজিক সম্মানটা কোথায় যাবে? কে ফেরত দেবে সামাজিক সম্মান? গায়ে যে দাগটা লেগে গেল রাজ্য সরকারের ভুলের জন্য, এসএসসির ভুলের জন্য, তৃণমূল নেতাদের চুরির জন্য, গায়ে দাগ কে মুছে দেবে? এবং গোটা শিক্ষা ব্যবস্থাটা কোল্যাপস করে যাবে। কারণ রাজ্য সরকারের ভুলের জন্য, এসএসসির ভুলের জন্য শিক্ষকেরা আর কাল থেকে তো কাজ করতে পারবেন না, কাল থেকে হোক কি 3 মাস পরে হোক। তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা যাতে ধসে যায়, সেটার জন্য তৃণমূল এবং বিজেপি চেষ্টা করছে। কারণ এনইপি চালু করে ওরা চেয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা ধসে যাক, উচ্চশিক্ষায় ভালো করে পড়াশোনার ব্যবস্থা কম লোক পাক, এবং সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধসে গেলে বেসরকারি জায়গায় বেশি বেশি পয়সা দিয়ে আরো ছেলে মেয়েদের পড়াতে আমরা বাধ্য থাকবো। এই চেষ্টায় তৃণমূল এবং বিজেপি গোটা রাজ্য এবং দেশ চালাচ্ছে। 1 বছরেরও বেশি সময় পেয়েছিল রাজ্য সরকার, তারপরও যোগ্যদের বাছাই করা গেল না। কি মনে হয়? ইচ্ছাকৃতভাবে এটা ওরা আড়াল করার চেষ্টা করেছে। এটা কমিশন হোক, শিক্ষা দপ্তর হোক, আরো রাজ্য সরকারের বড় মাতব্বররা হোক, তারা ইচ্ছাকৃতভাবে এটা আলাদা করার চেষ্টা করেননি। কারণ চাল এবং কাকর এটা বাঁচতে গেলে কাকরটা কে ঢোকালো, কে পয়সা খেলো, কে দুর্নীতি করলো, এই সমস্ত খবর তো বাইরে বেরিয়ে যাবে এবং তাতে তৃণমূলের আরো বদনাম হবে, রাজ্য সরকার আরো বিপদে পড়বে বলে এটা ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা হয়। আমাদের কথা হচ্ছে, আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে নেতারা অনেক কিছু লিখছেন। কথাটা হচ্ছে যে পরীক্ষার পর খাতা দেখে কে ফেল কে পাস সেটার তথ্য কমিশনের কাছে থাকা উচিত। তারপর যেহেতু কাকর ঢোকানো হলো, মানে অযোগ্যদের ঢোকানো হলো, কে ঢুকিয়েছেন সেটা তো কমিশন জানে। তাহলে আজকে যারা এই কথা বলছেন যে যোগ্য অযোগ্য নয়, সবাইকে দিতে হবে ইত্যাদি, তাহলে অযোগ্যদের পাশে যোগ্যরা কেন বসবে? যোগ্যরা তো পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, 50-এ 40 পেয়েছে, কি ভাইভাই 10-এ 7 কি 8 পেয়েছে, সেই তথ্য কমিশনের কাছে নেই কেন? কারণ তৃণমূলের কোনো নেতা এমন ভাবে এইসব গুছিয়েছেন টাকা পয়সার সিস্টেমটাকে, যাতে কমিশনের উপর চাপ দেওয়া হয়েছে এটা না করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বললেন 16 সালের কোনো এক ক্যাবিনেট মিনিস্টারের কথা, কোনো একটি নির্দিষ্ট জেলায় সেখানে চাকরি নিয়ে কি গন্ডগোল হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন। তার মানে মুখ্যমন্ত্রী জানেন, জেনেও 16 সালের ক্যাবিনেট মিনিস্টারকে 25 সাল অব্দি কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এটাই তো এখন সাধারণ মানুষ জানতে চাইছে, যে চাকরি চোরদের নিস্তার নেই পশ্চিমবাংলায়। 5,000 মানে এই চাকরি দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল হলো, কিন্তু তার মধ্যে তো বেসিক্যালি 5,000 যারা দুর্নীতির সঙ্গে মানে ওয়েমার্কশিট বা উত্তীর্ণ হওয়া, প্যানেল উত্তীর্ণ হওয়ার পরে এদের নাম ঢোকানো, এইসব ব্যাপার স্যাপার আছে। তার মানে 21,000 নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এদের জন্য আপনারা কি আন্দোলনে করেন? এই সংখ্যাটা নিয়েই তো কনফিউশন তৈরি করছে সরকার। আমরা তো বারংবার বলে এসেছি, বামপন্থী রাজনীতির পক্ষ থেকে, ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা বারংবার বলে এসেছি যে অযোগ্যদের সরিয়ে দিয়ে যোগ্যদের নিয়োগ করাতে হবে। তা রাজ্য সরকার এবং এসএসসি তারা খাতা রেখে ওএমআর শিট দেখে এই দীর্ঘ এতদিন ধরে কেন বিচার করতে পারলো না যে কোনটা আম আর কোনটা আমরা, কেন আলাদা করতে পারলো না? তাহলে ওএমআর শিটে যদি প্রমাণ থাকতো, খাতায় যদি প্রমাণ থাকতো, ভাইবার যদি নম্বর লেখা থাকতো, সেটা যদি ঠিকভাবে রক্ষিত হতো, তাহলেই তো যোগ্য অযোগ্য আলাদা হয়ে যেত। 5,000 না 3,000 না 10,000 আলাদা হয়ে যেত। তাহলে আজকে যে এক একজন এক এক রকম সংখ্যা বলছেন, কেন বলছেন? কারণ এসএসসি এবং রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং অমুক তমুক যারা মাতব্বররা আছেন, তারা ইচ্ছাকৃতভাবে এই তালিকায় জল ঢুকিয়েছেন। কারণ ওরা জানেন যারা অযোগ্য, যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের তো চাকরি চলে গেলে তারা তৃণমূলের বাড়িতে দরজায় কড়া নাড়বে। তৃণমূলের নেতারা তখন দিদিকে বলতে ফোন করবেন কিনা আমরা জানি না, তাদের বাঁচাতে কে আসবে? তাদের বাঁচানোর জন্যে আসলে এই যোগ্য অযোগ্যের তালিকাটাকে আলাদা করা হয়নি, রেখে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে আজকে এত লক্ষ লক্ষ মানুষের এই হাহাকার পশ্চিমবাংলার বুকে একটা সামাজিক লজ্জা হিসেবে থেকে যাচ্ছে।